টপ অফ দ্য মাউন্টেন থেকে গ্রাজুয়ালি নিচের দিকে যাব। এটা একটা গহীন জঙ্গল, এখানে লাইমস্টোনের ডিপোজিট এক্সপোজড অবস্থায় রয়েছে। এটাকে বলা হয় কার্স্ট টোপোগ্রাফি। কার্স্ট টোপোগ্রাফি হলো যখন লাইমস্টোন এক্সপোজড হয়ে যায় তখন ওয়াটারের সাথে রিয়াক্ট করে এটা কার্স্ট টোপোগ্রাফি ডেভেলপ করে। এটা সুন্দর একটি ফিচার এবং এটা লাইমস্টোনকে সবসময় ফ্রেশ রাখে, ক্লিন রাখে। যদিও এখানে একটু পরিষ্কার দেখা যাচ্ছে না এক্সপোজড হবে, কারণ কিছু ফাঙ্গাস টাইপের ডেভেলপ করছে। এর কারণ হলো যে ল্যাক অফ ওয়াটার বা রেইন ওয়াটার। পর্যাপ্ত রেইন ওয়াটার থাকলে এই টোপোগ্রাফিটা খুব সুন্দর দেখায়, সাদা ধবধবে থাকে, যেমন এখানে দেখা যাচ্ছে কিছুটা। তো অর্থাৎ এখানে ওয়াটার কন্টিনিউয়াস exposed with water is important to make this karst topography beautiful. So আমার মনে হয় এটা ভালো একটা জায়গা। আমরা এখন পাহাড় থেকে স্যাম্পল কালেকশন শেষ করে আমরা এখন নেমে যাচ্ছি আমাদের গন্তব্যে। জাস্ট পাহাড়ের পাদদেশেই আমাদের লোকেশনটা, রেস্ট লোকেশন হেয়ার। এবং এই বনের বৈশিষ্ট্য হলো যে এখানে অনেক ওয়াইল্ড বেয়ার, বোর, বন্য শূকর অথবা বন্য যে পিগ, ওয়াইল্ড পিগ থাকতে পারে। এবং আমরা খুব সাবধানে ধীরে ধীরে আমরা এই পাহাড়ে উঠেছিলাম এবং নামার সময় খুব সাবধানে আমাদের যে পথ দিয়ে এসেছিলাম সেই পথ দিয়ে আমাদের যাব। এখানে একটা ভাল্লুকের একটা আস্তানা, আপনারা দেখতে পাচ্ছেন ভাল্লুকের আস্তানা। সাধারণত এরকম জায়গাতেই ভাল্লুক শুয়ে থাকে, তাদের নেস্ট, এটাকে বলা হয় বোর। এবং এটা খুব ভয়ঙ্কর কালো। এবং এই জাপানের এই পাহাড়ে রয়েছে এরকম এভিডেন্স অনেক আছে এবং তারা খুব ডেঞ্জারাস, তাদের থেকে কেয়ারফুল থাকতে হবে। এবং এই পাহাড়টা তুলনামূলক একটু ছোট, খুব বেশি বড় তা নয়। তবে এখানে কোনো মানুষ চলাফেরা করে না। আমরা এখানে প্রথম ঢুকলাম এই বনে, এই পাহাড়ে। কারণ হলো যে এখানে জিওলজিক্যাল স্যাম্পল কালেকশনের জন্য এখানে কেউ কখনো আসে না, সাধারণত খুবই রেয়ার। আর এমনি অন্যান্য পারপাজে কেউ আসে না, কারণ এখানে কোনো রাস্তা নেই। এখানে আরেকটা একটা গর্ত দেখা যায়, এটা কিন্তু ওয়াইল্ড বোর ওয়াইল্ড বোর তার একটা প্রমাণ যে এখানে বাসা করে থাকে। এবং এখানে এইটা আমরা পুশিং করে এই পাহাড়ে ঢুকেছি। অর্থাৎ গাছপালা, যে ছোট ছোট গাছগুলো, সেগুলোকে ঠেলে সামনে নিয়ে আমরা পথ তৈরি করতে করতে আমরা স্যাম্পল কালেকশন করেছি লাইমস্টোনের। আমরা অনেক কিছু পেয়েছি, যেমন ফুসিলিনয়েড লাইমস্টোন, তারপর থ্রম্বোলাইট। যদিও আমাদের টার্গেট ছিল স্ট্রোম্যাটোলাইট খুঁজে বের করা, আনফর্চুনেটলি আমরা এখনও স্ট্রোম্যাটোলাইট পাইনি। এখন আমরা অন্য একটা পাহাড়ে যাব সেটা খুঁজতে, আশা করি পেয়ে যাব। স্ট্রোম্যাটোলাইট, থ্রম্বোলাইট মূলত একটা মারিন স্ট্রাকচার, একটা লাইমস্টোন ডিপোজিট। এখানে আমরা স্যাম্পল নিয়েছিলাম, এসে দেখা যাচ্ছে। আমরা
সেই পথ দিয়ে ফিরে যাচ্ছি যে পথ দিয়ে আমরা স্যাম্পল কালেকশন করতে করতে গিয়েছিলাম। এটা একটা ভালো যে আমরা পথ হারাইনি, যদিও আমাদের ক্লাইনোমিটার আছে, আমাদের দিক নির্দেশক। দিক হারিয়ে গেলে আমরা ক্লাইনোমিটার দিয়ে দিকটাকে বুঝতে পারবো কোন দিকে যাচ্ছি আমরা, এবং বারবার আমরা চেক করে নিতে পারবো, চেক অ্যান্ড ব্যালেন্স করে নিয়ে সঠিক পথে আমরা। এখান থেকে কোনো কিছু দেখা যাবে না, কোন দিকে রাস্তা ঘাট কোনো কিছু বোঝা যাবে না, শুধু গাছপালা, পাহাড় এবং পাথর। যাই হোক, আমরা যেসব রক্স পেয়েছি মূলত 3 সেকশন করলে আমরা আরও বুঝতে পারবো। 3 সেকশন আমাদের ফাইনাল টার্গেট, যে ফুসিলিনেটের সাইজ কত বড়। ফুসিলিনেট হলো একটা অর্গানিজম, মাইক্রো অর্গানিজম, এটা মারিন এনভায়রনমেন্টে থাকে। এটা ছোটো সাইজেরগুলো সাধারণত লেট ক্রিটেশিয়াস, লেট কার্বনিফেরাস টাইমের, আর পারমিয়ান এজেরগুলো একটু বড় হয়, সেগুলো মাইক্রোস্কোপে আমরা বুঝতে পারবো। এখন আমরা একটা ঘন জঙ্গলের মধ্যে একটা বাঁশগুলো আমরা এখানে আসছি, পুশ করতে করতে আমরা ফিরে যাচ্ছি মূলত। এবং এটা একটা অন্যরকম অনুভূতি, একটা ভয়ঙ্কর অনুভূতি যাকে বলা হয়। স্যাম্পল কালেকশন করার একটা মজা রয়েছে, ইন্টারেস্ট রয়েছে, আবার এদিকে ভয়ের একটা বিষয়। আমরা এখন ডাউনওয়ার্ড ডিরেকশনে যাচ্ছি। এখান থেকে সোজা আমরা চলে যাব, মেবি আমরা ওদিকে দেখতে পাচ্ছি। আমরা ধীরে ধীরে যাব এখন। থিন সেকশন স্লাইডে কিভাবে গ্লু লাগাতে হয়, গ্লু বলে আমরা যখন পলিশ করার পরে, সাপোজ আমি প্রথম এই স্লাইডটা নিয়ে শুরু করব। এটা মূলত এটা আমি জাস্ট ওভেন থেকে বের করলাম। এই যে একটা স্যাম্পল, এটা জাস্ট আমি পলিশ করেছি, সুন্দরভাবে পলিশ করা, একেবারে যে গ্রাইন্ডার মেশিন, সেই মেশিনের সাহায্যে আমি পলিশ করেছি। পলিশ এখানে 1000 পর্যন্ত আমি গিয়েছি। যাওয়ার পরে আমি এখানে জাস্ট লাগাবো, অর্থাৎ এই যে আমাদের যে স্লাইড রয়েছে, এই স্লাইডগুলো আমি লাগাবো। প্রথমে আমি স্লাইডটা খুলি। আমাদের এক্ষেত্রে কী লাগবে তার একটি বেসিক, যেগুলো আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। এটা আমার অ্যালুমিনিয়াম ফয়েল পেপার, মূলত আমি একটু রেখে দিই এখানে। অ্যালুমিনিয়াম ফয়েল পেপারের উপর প্রথমে আমি এটা রাখবো। এটা আমি একটু ছিঁড়ে নিলাম, ছিঁড়ে নিয়ে আমি এটা রাখলাম। এটা আমি জাস্ট এখানে রেখে দিলাম। এরপরে আমি একটা বের করতেছি। আমি একটা স্লাইড বের করবো। মূলত স্লাইডের সাইজ হলো এটা 28 বাই 48 সাইজ। এই স্লাইডটা মূলত আমি এখানে এটার পর রাখলাম। আমি এখানে রেখে আমি একটা বেসিক যে বিষয়টা দেখাই, মূলত আমি এইভাবে লাগানোর চেষ্টা করবো, এইভাবে লাগাবো।
এই পলিশ সারফেসের উপরটা লাগাবো, কিন্তু আঠাটা লাগাতে গেলে আঠা দিয়ে লাগাতে হবে। সেই আঠাটা হলো এই হলো আঠা, এটা হলো আঠা। এই আঠাটা একটা মিক্স, মূলত দুটা কম্বিনেশন। এই একটা আঠার একটা কম্বিনেশন, একটা পার্ট রেজিন মূলত, আর এটা এর একটা, এই দুইটা। এখন আমি লাগানোর সময় যে বেসিক যে কাজটা সেটা হলো এটা দিয়ে আমি এই দুটো আঠাকে মিক্সিং করে তারপরে আমি লাগাবো। এটা গরম থাকলে জাস্ট ওভেন থেকে 60 ডিগ্রি তাপমাত্রা থেকে আমি জাস্ট বের করলাম। এটা দ্রুত আমি এর কাজটা করে ফেলবো, কারণ তাহলে গরম থাকলে সুন্দর হয়। যেহেতু এটা ভিসকাস, খুবই ভিসকাস, এটা আমি অল্প একটু পরিমাণ আমি একটু নেব এখানে নিয়ে। আঠাটা নেওয়ার সময় একটু খেয়াল রাখতে হবে যে এটা যেন বাবল না থাকে, এর মধ্যে বুদবুদ তৈরি না হয়। বাবল তৈরি হলে প্রবলেম হবে। সেজন্য আমাদের এটা খুবই আঠালো, এটা মোছার জন্য আবার সাধারণ ওয়াটার দিয়ে মুছবে না, এটা মিথানল রয়েছে, এর জন্য এই মিথানল দিয়ে আমরা এটা জাস্ট ইউজ করলে এটা মোছা যাবে। এখানে আমি আরেকটু নিচ্ছি, এখানে সামান্য একটু পরিমাণ, যাতে একটা স্লাইডের জন্য আমি নেব। এটার উপরে আমি লাগাবো না, একটু সাইডে রেখে এটা আমাকে লাগাতে হবে। এরপরে আমি জাস্ট এটা নিলাম, এটা দিয়ে আমি ধীরে ধীরে এটা মিক্সিং করতে হবে। কারণ আমরা এখন এটা লাগানোর পরে আমরা স্লাইড কাটার যে মেশিন, স্লাইড কাটার, সেই মেশিনে জাস্ট 1 ইঞ্চি পরিমাণ, এতটুকু পরিমাণ রেখে আমরা কেটে নেব। এই জন্য এখানে খুবই সুন্দরভাবে কাটাটা গুরুত্বপূর্ণ। যাই হোক, এখন আমার মনে হয় যেটা হয়ে গেছে। এখন এটাকে আমরা ড্রাই করব, মানে শুকাতে হবে। অ্যাটমসফিয়ারিক যে তাপমাত্রা, নর্মাল রুম টেম্পারেচার, সেই রুম টেম্পারেচারে আমরা মতো শুকাবো। আমরা এই জন্য একটা রেখে দেব একটা সুন্দর করে কোনো একটা ইয়েতে। আমরা এইভাবেও রাখতে পারি, তাহলে একটু চাপ পড়লে এটা সুন্দরভাবে আঠাটা লেগে যাবে। এটা স্লাইড, এটা কাটিং করেছি, কাটার হয়েছে। আজকে মূলত দেখাবো যে কিভাবে আমি এই এটা পলিশ করতে হয় এবং একটা লাইমস্টোনের যে স্লাইড তৈরি করা, সেই টোটাল প্রসেসটা আমি মূলত দেখাবো। এটা মূলত আমি কেটেছি, কাটার পরের স্টেপ থেকে মূলত আমি দেখাবো পলিশ করতে হয় কিভাবে। তা সেই স্টেপটা মূলত প্রথমে যেটা আমার করতে হবে, কি কি লাগবে, সেক্ষেত্রে প্রথমে আমাদের লাগবে এটা একটা এটা পলিশ করার জন্য একটা পাটাতন। এখন এটা আমি এখানে সাইজ, মেশ সাইজ 200, মেশ সাইজ এখানে 200 দেখা যাচ্ছে। এটা পরিষ্কার জল, মূলত পরিষ্কার জল এখানে নিতে হবে, যাতে কোনো ধরনের পার্টিকেল না থাকে, কোনো ধরনের ডাস্ট, কোনো পার্টিকেল না, পরিষ্কার একটা জল নিতে হবে। এরপরে আমি এখানে যেটা নিয়েছি সেটা হলো
এই যে 200 সাইজের মেশ সাইজ, মূলত 200। এটা স্যান্ড গ্রেইন, মূলত ভেরি ফাইন গ্রেইন। এটা স্যান্ড 200 সাইজের, এটা লাগবে। এখন আমি প্রথমে এটাকে আমি একটু ধুয়ে নিব। এটা একটু সুন্দর করে ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পরে যেটা আমার করতে হবে, এরপর আমি এটাকে অন করে দেব। এটা অন করে দিতে হবে, এটা ঘুরতে থাকবে। এটা ঘোরার পরে এটা ঘুরতে থাকবে। এরপর আমি জাস্ট এটা দিয়ে দেবো। এই যে এটা মেশ সাইজ আমি দিয়ে দেবো। দেওয়ার পরে এখানে একটা জিনিস খেয়াল করতে হবে যে এটার আমি একটু গ্লু দিয়ে লাগানো হয়েছে। এখানকার থিকনেসটা, মূলত যে থিকনেস আছে সেই থিকনেসটা আমি পলিশ করতে করতে যে পর্যন্ত গ্লুটা থাকে সেই গ্লু পর্যন্ত মূলত আমি নিয়ে যাব। এখানে গ্লু দেখা যাচ্ছে পরিষ্কারভাবে। এই যে গ্লুর যে লেভেলটা থিকনেস, সেই গ্লুর থিকনেস পর্যন্ত আমি মূলত পলিশ করতে থাকবো। তখন আমি স্টপ করবো। আমি 200 সাইজের যে মেশ, এটা গ্লুর থিকনেস, সেই গ্লুর থিকনেস পর্যন্ত মূলত আমি পলিশ করব। তাহলে প্রথমে আমি সেটা শুরু করব। সেটা হলো আমি প্রথমে ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পরে আমি জাস্ট এখান থেকে স্যান্ড সাইজ নিলাম। নেওয়ার পরে আমি এখানে জাস্ট ঘষতে থাকবো এভাবে। এখানে ঘষার সময় একটু খেয়াল রাখতে হবে যে যেটা অনেক থিকনেস, এজন্য যাতে এটা উঁচু নিচু হয়ে না যায়, সেজন্য এটা সমান্তরালভাবে এটা পুশ করতে হবে। হালকা করে এটা পুশ করতে হবে, হালকাভাবে পুশ করতে হবে, অথবা এইভাবে নিতে হবে, অথবা এইভাবে নেওয়া যায়, বিভিন্ন স্টাইলে করা যায়। তবে এখানে 3টা আঙ্গুল দিয়ে এটা জাস্ট এভাবে করলেও হয়, অসুবিধা নাই। যে যার মতো স্টাইল করে করতে পারে। আমি এই স্টাইলে করি। সুন্দরভাবে মাঝখানের আঙ্গুলটা মাঝখানে একটু দিয়ে, দুই পাশের 2 আঙ্গুলটা দিয়ে চাপ দিই সমানভাবে, এইভাবে মুভ করতে থাকতে হবে। এরপরে যখন হয়ে যাবে, সাধারণত গুনতে থাকতে হবে মনে মনে, যাতে কনসেন্ট্রেশন ব্রেক না হয়। কনসেন্ট্রেশন ব্রেক হয়ে গেলে এই পাশে বেশি থিকনেস যখন একেবারে পাতলা হয়ে যাবে, তখন এই প্রবলেমটা হয়। অনেক পাতলা হয়ে গেলে তখন সমস্যা হয়ে যাবে, স্লাইডটা ভালো হবে না। এই জন্য স্মুথভাবে মাঝখানে রেখে গুনতে থাকতে হবে। প্রতি 30 সেকেন্ড পর পর অথবা 30 পর্যন্ত গোনার পর পর একবার করে উঠিয়ে দেখতে হবে। যেমন আমি এভাবে গুনতে থাকি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30। এখন আমি উঠালাম, উঠিয়ে দেখলাম। যেখানে আমি এটা জাস্ট একটু ওয়াটার দিয়ে পরিষ্কার করে দেখতে পারি যে কী অবস্থা। অর্থাৎ এভাবে প্রতিবার 30 পর্যন্ত গুনে গুনে, এবং এটা এখনও কিন্তু গ্লু পর্যন্ত থিকনেস আসেনি এই 200 সাইজের মেশের জন্য। 200-র জন্য আমাদের গ্লুর যে থিকনেস, সেই গ্লুর থিকনেস পর্যন্ত আমাদের আনতে হবে। তাহলে আমাদের আরও হয়তো 1 মিনিট ঘষতে হবে। যাই হোক, এখন মনে হচ্ছে যে গ্লু পর্যন্ত হয়ে গেছে। গ্লুর যে থিকনেস, সেই থিকনেস পর্যন্ত চলে আসছে। এই ক্ষেত্রে আমি স্টপ করতে পারি। এটা স্টপ করে মূলত আমি এটা ধুইতে হবে। আমাদের এটা ধোয়া পরিষ্কার হয়ে গেছে। ধোয়ার পরে আমাদের যেটা করতে হবে, এটা মূলত সনিকেটে দিতে হবে। সনিকেট মূলত এখানে যে আমাদের আলট্রাসনিকেটে আমরা এটা দিব। আমি এটা দিয়ে দেখাবো না, মূলত এটা পরবর্তীতে আমি দিব। এটা আমাদের আলট্রাসনিকেট। এখানে আমি এটা দিয়ে 2 মিনিট এটাকে সনিকেট করতে হবে। এরপর আমাদের রয়েছে 600। এই স্যাম্পলগুলোই মূলত 600 এইটা মেশ সাইজ। 600-তে আমরা ঠিক একইভাবে ওটার মতো করব। এরপর আমাদের এটা 1000, এটা মূলত 1000। এটা 1000 যে সাইজ, এটা করব। করার পরে প্রতিবারই আমাদের সনিকেট করতে হবে। সনিকেট করার পরে এটা যখন একবারে পাতলা থিন হয়ে যাবে, এবং প্রতি মেশ সাইজগুলোতেই একই স্টাইল ফলো করতে হবে।
অর্থাৎ 30 গুনতে থাকতে হবে 30 পর্যন্ত, এবং গোনার পরে এই এটা যখন একেবারে মিহি পাতলা হয়ে যাবে তখন আমাদের আরও 2000 পর্যন্ত 2000 মেশ সাইজ আছে, সেটা দিয়ে মোটামুটি এই স্লাইডটা একটা প্রফেশনাল স্টাইলে স্লাইডস তৈরি হয়ে যাবে।